মুস্তাফিজুর রহমান হ্যাজ বিন রিলিজড বাই কলকাতা নাইট রাইডার্স। এই খবরটা কিন্তু আজ উঠে আসছে। বিসিসিআই কেকেআর কে ইনস্ট্রাক্ট করেছে যে মুস্তাফিজুর রহমানকে যেন তারা ছেড়ে দেয়, এবং কথা মতো কেকেআরও নাকি মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছে কেকেআর স্কোয়াড থেকে। হাউএভার বিসিসিআই এটাও বলেছে যে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানের যে রিপ্লেসমেন্ট সেটার জন্য তারা কেকেআর কে অ্যালাউ করবে এবং কেকেআর একটা রিপ্লেসমেন্ট নিতে পারবে। এটা কিন্তু আজকের সবচেয়ে বড় খবর, রাদার বলা যেতে পারে একটা ব্রেকিং নিউজ। তার কারণ মুস্তাফিজুর রহমান 9 কোটি টাকায় কেকেআরে এসেছিল এবং রীতিমতো বিডিং লড়াই হয়েছিল। যখন কেকেআর বিড করছিল রীতিমতো বিডিং লড়াই হয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টিমদের সাথে, যার ফলে কিন্তু কেকেআর মুস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকায় পেয়েছিল। কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে একটা কলকাতা নাইট রাইডার্স, একদিক থেকে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমান এলো না, এর জন্য কিন্তু সরাসরি কিছু পলিটিক্যাল বিষয় আছে যেটা নিয়ে আমাকে আলোচনা করতেই হবে, কারণ ডিসিশনটাও কিন্তু পলিটিক্সের প্রেসারেই নেওয়া হয়েছে। সো আজকের দিনের ভিডিওটা একটু ক্রিটিসিজম পূর্ণ ভিডিও হবে। আমি জানি না কে কেমন ভাবে নেবে, তবে আমি আমার পার্সপেক্টিভ এবং কেকেআর এর পার্সপেক্টিভ দুটোই বলবো এবং দুটোর মাধ্যমেই আলোচনা করব। হয়তো পুরো আলোচনাটা ক্রিকেটিং হবে না, বাট আপনাদের মনে হয় এই কথাগুলো শোনা উচিত এবং ডেফিনেটলি এই ভিডিওর তলায় কিন্তু আপনাদের পার্সপেক্টিভের মতামতটা আমার জানা উচিত। তো আমি মনে করি যেটা সেটা নিয়ে আমি ডিসকাশন করছি। আমি গত সপ্তাহে একবার ভেবেছিলাম এই টপিকের ওপর ভিডিও বানাবো, বাট আজকে দেখলাম ডাইরেক্ট অ্যাকশন হয়েছে, তাই আজকে বানানোর জন্য আমি আজকে ভিডিওটা বানাতেই হচ্ছে। ফার্স্ট অফ অল, ঘটনাটা শুরু কোথা থেকে হলো? যখন আইপিএল অকশন হয় তখন অবধি কিন্তু কোনো রকম কোনো সমস্যা ছিল না বাংলাদেশি প্লেয়ার্সদের নিয়ে বা বাংলাদেশকে নিয়ে। আপনি ভালো করে ভেবে দেখুন, তাই বিসিসিআই তখন অ্যালাউ করেছিল বাংলাদেশি প্লেয়ারদের নাম দিতে। কোনো বাংলাদেশি সেরকম কোয়ালিটি প্লেয়ার নেইও যারা আইপিএল এ যাদেরকে অন্যান্য টিম ভরসা করে কিনবে, এমন কোনো কোয়ালিটি প্লেয়ার সত্যি কথা বলতে আইপিএল এ অ্যাভেলেবেলও নেই। মুস্তাফিজুর রহমান অবশ্যই একটা কোয়ালিটি প্লেয়ার। তার প্রথম কারণ হচ্ছে সে ডেথ ওভারে ভালো বোলিং করতে পারে। সে লেফট আর্ম ফাস্ট বোলার, ফাস্ট বলা যেতে পারে মিডিয়াম ফাস্ট বোলার, বাট সে ডেথ ওভার ভালো বোলিং করতে পারে, সেই জন্য মুস্তাফিজুর রহমানের দরটা কিন্তু একটু বেশি হয়। এবং বাংলাদেশি হোক বা অন্যান্য দেশেও যেহেতু এই অপশনটা লিমিটেড, সেই জন্য কিন্তু মুস্তাফিজুর রহমানের পিছনে প্রত্যেকবারই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি যায়। এবারেও কেকেআর গেছে এবং কেকেআর তাকে নিয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, যে মাহিশা পাথিরানাকে তার আগে কিন্তু কেকেআর নিয়ে নিয়েছিল 18 কোটি টাকা। তো তার মানে স্লট একটাই, বোলার খেলাবার ফরেন বোলার যে ডেথ ওভার স্পেশালিস্ট, সেই জায়গায় স্লট একটাই। তো সেই স্লটে আইদার মাথিসা পাথিরানা খেলবে নইলে মুস্তাফিজুর রহমান খেলবে। তো সেই জায়গা 18 কোটি টাকার মাথিসা পাথিরানাকে যখন ইনভেস্ট করা হয়েছিল প্রায় মুস্তাফিজুর রহমানের ডবল অ্যামাউন্ট, তো সেই অ্যামাউন্টে আমার মনে হয় যে ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু মাথিসা পাথিরানাই কিন্তু খেলতো, মুস্তাফিজুর রহমান কিন্তু খেলতো না, এটা কিন্তু সবাই মানে মোটামুটি শিওর ছিল। ঘটনাটা কখন হলো? তার ঠিক পরে, অকশনের ঠিক পরে পরে মানে মুস্তাফিজুর রহমানকে কেকেআর কিন্তু কেকেআর এর কাছে প্রচুর পার্স ভ্যালু ছিল, আমি আগেই ডিসকাস করেছি। তো সেই সূত্রেই কিন্তু কেকেআর নিজেদের বোলিং ব্যাকআপটা স্ট্রং করার জন্য মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল। তো অ্যাজ আ ব্যাকআপ বোলারই সে কিন্তু স্কোয়াডে থাকতো। ঘটনাটা তারপরে শুরু হয়। বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশ কিন্তু প্রায়ই অশান্ত, কারণ যবে থেকে শেখ হাসিনার যে গভর্নমেন্ট ছিল তাকে একটা ছাত্র আন্দোলন হয় বাংলাদেশের, জিও পলিটিক্স তো অত আমার পক্ষে জানা সম্ভব নয়, বাট তাদের একটা কোনো ছাত্র আন্দোলন হয় যেটা বাংলাদেশে গভর্নমেন্ট চেঞ্জ করে ফেলে। মানে ভালোই বড়সড় আন্দোলন হয়, অনেক মারা যায়, অনেকে অনেকে শহীদ হয়। তো সেইখানে থেকে কিন্তু একটা আউটরেজ দেখা যায় বাংলাদেশে এবং সেখানে গভর্নমেন্টও চেঞ্জ হয় বাংলাদেশে। তো এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট চলছে এবং অলরেডি কিন্তু তাদের ক্ষেত্রে যারা মাইনরিটি আছে, যেমন হিন্দু ওখানে মাইনরিটি, তো হিন্দুদের ওপর কিন্তু প্রায়শই খবর আসে যে অত্যাচার হচ্ছে, ও অত্যাচার হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, প্রায়শই কিন্তু আমরা খবর দেখতে পাই। আমি একবারও বলছি না সব বাংলাদেশি ভাই বোনেরা খারাপ বা মুস্তাফিজুর রহমান এর মধ্যে জড়িত, কিন্তু তার এই অকশন হওয়ার, মিনি অকশনটা হওয়ার ঠিক কিছুদিন পরেই একটা দীপু চন্দ্র দাসের একটা খুবই নির্মম একটা বিষয় সামনে আসে এবং তাকে হত্যা করা হয়। যে এবং যেভাবে হত্যা করা হয়, সবচেয়ে বড় কথা শুধু হত্যা করা হয়, যেভাবে হত্যা করা হয়, বিষয়টা খুবই
মানে প্যাথেটিক, এবং সেটার আবার ভিডিও বানিয়ে কেউ কেউ ছেড়ে দেয়। তো সেটা আরো প্যাথেটিক, এবং গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিচ্ছে, তার যে হত্যাকারী তাদের বিরুদ্ধে কি মামলা করছে জানা নেই। এবং ঠিক তার পরে পরে আরো একটা হিন্দুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে তাদের উপর অত্যাচার করা হয়। এবং এই ঘটনাগুলোর জন্য আমাদের ইন্ডিয়ায় প্রোটেস্ট কিন্তু শুরু হয় বাংলাদেশিদের বিরুদ্ধে। এবং রীতিমতো সেই প্রোটেস্ট একটা খুবই, কি বলবো, মানে মানে কি বলবো এটাকে, বলার ভাষা নেই। প্রোটেস্টটা কিন্তু খুব মানে এর দিকেই যাচ্ছে, কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। এই জিনিসটা বাংলাদেশের দরকার ছিল না করার। এই যে হিন্দু ভাই বোনেদের ওপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে, সেটা কি কাম্য তাদের, সেটাও কিন্তু দেখতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো বাংলাদেশি প্লেয়াররা যদি এখানে আসতো, সেখানেও তারা প্রোটেস্টের মুখেই পড়তো ভারতীয়দের হাতে। সেটা কিন্তু ঠিক, এবং সেটা আমি মনে করি জাস্টিফাইড। যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে, সেগুলোকে আমরা এখানে বসে কখনো জাস্টিফাই করতে পারবো না। যাদের ওপর ঘটেছে তাদের বিষয়টা কতটা নির্মম আপনারা চিন্তা করে দেখুন। আমরা এখানে বসে যতই বড় বড় আওয়াজ করি, যাদের ওপর ওখানে ঘটনাগুলো ঘটেছে তাদের উপর থেকে কি গেছে কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় মানে ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এই সিদ্ধান্তটাই নিয়েছে যে কেকেআর যেন মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়, এবং তাদেরকে ব্যাকআপ অ্যালাউ করা হবে, অন্য কোনো প্লেয়ার রিপ্লেসমেন্ট হিসেবে যেন তারা নিয়ে নেয়। এবার আমার পার্সপেক্টিভ থেকে মনে হয় ঘটনাটা ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় এই রুলটাকে যদি তারা, যেহেতু দেখুন মুস্তাফিজুর রহমান দোষী নয়, বা বাংলাদেশি অন্য কেউ বা সাধারণ মানুষজনদেরও আমি দোষী বলছি না, এমন অনেক ভালো মনের মানুষ সেখানে আছে, আমি এখনো বিশ্বাস করি। বাট প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে দেশের সর্বোচ্চ জায়গা থেকে যদি গন্ডগোল হয় না, তাহলে আমাদের দেশই বা কেন চুপ থাকবে, এটাও আমাদের বুঝতে হবে। সব সময় আপনারা হিন্দুদের উপর অত্যাচার, যদি এরকম ঘটনা প্রায়শই আমরা দেখতে পাই, তো সেইটা তো উচিত নয়। সেই জিনিসটা কেন হবে? সেই জিনিসটার জন্যই আমি কোথাও গিয়ে একটা মনে করি যে বাংলাদেশের যদি ভারতীয় সরকার বা বিসিসিআই মনে করে যে একটা স্ট্রিক্ট অ্যাকশন নেবে এর বিরুদ্ধে, যাতে বাংলাদেশের সব ম্যাটার সলভ হয়, তাহলে কিন্তু আমি মনে করি স্ট্রেট অ্যাকশন নেওয়া উচিত। যেমন পাকিস্তানি প্লেয়ারদেরকে অ্যালাউ করা হয় না আইপিএলে, বাংলাদেশি প্লেয়ার তো খুব একটা সংখ্যাতে আসেও না আইপিএলে। যে কটা প্লেয়ার আছে তাদেরকে নেওয়ার মতো না, এই একটা মুস্তাফিজুর রহমানই একটু আছে, আর তার আগে সাকিব আল হাসান ছিল। এছাড়া তো আমি কোনো প্লেয়ার দেখিও নি যে আইপিএলে তারা খেলেও। সো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় বাংলাদেশি প্লেয়ারদেরকে আইপিএল খেলা থেকে, যদি বিসিসিআই ডিসিশনটা নেয় যে বাংলাদেশি প্লেয়ারদের আমি আইপিএলে অ্যালাউই করবো না, এটা একটা ভালো ডিসিশন হতে পারে। কারণ তাহলে সেক্ষেত্রে কোনো ফ্র্যাঞ্চাইজি তাহলে কোনো প্লেয়ারকে বিট করে কিনবেও না, এইটা মানে কোনো সেই জায়গাটাই আর সেই পরিস্থিতিটা তৈরিই হবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা হওয়া উচিত। আর একটা কথা, আননেসেসারি এই জিনিসটাও আমার বলা উচিত যে কেকেআর টিমটার ওপর যে হেট্রেটটা ছড়ানো হচ্ছে, বা তার মালিক শাহরুখ খান বা আদার্স যারা আছে, এটাও কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় যে করাটা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? কারণ মুস্তাফিজুর রহমানের ওপর তো অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও বিট করছিল, তারা বিট করছিল বলেই দামটা অতটা বেড়েছে, নইলে তো বেস্ট প্রাইসে নিয়ে নিতে পারতো কেকেআর। সো 9 কোটি টাকা যখন দাম গেছে, তার মধ্যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরাও বিট করছিল। তো যদি সেরামই হয়, সবার ক্ষেত্রেই বিষয়টা ইকুয়াল থাকা দরকার না। কেকেআর টিমটা তো খারাপ নয়, তারা অকশন স্ট্র্যাটেজি হিসাবে মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল। তারা কি জানতো এরকম একটা ঘটনা ঘটবে তার ঠিক কয়েকদিন পরে? তো এই জিনিসটা অবশ্যই হওয়া উচিত। আমি মনে করি যে বাংলাদেশি প্লেয়ারদেরকে হয়তো কেকেআর টিমে বা কোনো রকম আইপিএলে নাম নথিভুক্ত করা থেকেই প্রথমে বাদ দেওয়া উচিত। একটা দুটো প্লেয়ারই আছে, আমি আগেও বলেছি, দেওয়া উচিত, যাতে করে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের উপর বিডিং না করে। এই গেল এক। এবং দ্বিতীয় কথা, যদি আমি কেকেআর এর পার্সপেক্টিভ দিয়ে বলি, তো কেকেআর এর জন্য কিন্তু বিষয়টা খুবই গোলমেলে হয়ে গেল। তারা কিন্তু একটা প্রপার ব্যাকআপ রাখছিল মাথিসা পাথিরানার। আমি আগেও বলেছি, এখনো বলছি, কেকেআর এর কিন্তু মুস্তাফিজুর রহমান যদি খেলতো ফার্স্ট ইলেভেনে, কিন্তু সে চান্স পেত না। সে চান্স তখনই পেত যদি মুস্তাফিজুর রহমান একদম খারাপ খেলতো প্রথম 7টা কি 6টা ম্যাচে, অথবা যদি মুস্তাফিজুর রহমান যদি মাথিসা পাতিরানা প্রথম 6টা বা 7টা ম্যাচ একদমই খারাপ খেলতো, তাহলে মুস্তাফিজুর রহমান খেলতো। অথবা যদি মাথিসা পাতিরানা ইঞ্জুরি হতো, তবেই মুস্তাফিজুর রহমান খেলতো। বাট এক্ষেত্রে
মুস্তাফিজুর রহমানকে যখন টিম থেকে বাদ দেওয়া হয়েছে, কিছু ব্যাকআপ অপশন কেকেআর কে দেখতে হবে। সেই ব্যাকআপ অপশন গুলোর মধ্যে ডেফিনেটলি গত বছরে থাকা স্পেন্সার জনসনকে আরেকবার নিতে পারে অ্যাজ আ ব্যাকআপ বোলার, যদিও তার পারফরমেন্স খুবই খারাপ, বাট তাকে নিতে পারে। এছাড়া ফাজাল হক ফারুকি খুব সরি ফাজাল হক ফারুকি খুব ভালো একটা অপশন, তাকে নেওয়া যেতে পারে, আফগানি বোলার, এবং তার বোলিং কিন্তু যথেষ্ট ভালো, ইমপ্রেসিভ, কারণ এই সময় অপশন তো বেশি নেই। এবার যদি আমি বলি যে না কেকেআর এর জন্য আর কি বেটার হতে পারে, জ্যাসন ভ্যারেন্ডফ অস্ট্রেলিয়ান প্লেয়ার, তাকে নিতে পারে, অথবা আর একটা খুব ভালো অপশন আছে আয়ারল্যান্ডের জশুয়া লিটিল। জশুয়া লিটিল কিন্তু গুজরাট টাইটান্সের হয়ে খুব ভালো বোলিং করেছে, তো জশুয়া লিটিলকেও কিন্তু দেখতে পারে যদি একদম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট চায় মুস্তাফিজুরের, একদম লাইক টু লাইক লেফট আর্ম বোলার বাট রিপ্লেসমেন্ট। আর যদি কেকেআর মনে করে না আমাদের কাছে মাতিসা পাতিরানা আছে, তার উপর আমরা ব্যাকিং করছি, এছাড়া আমি অন্যরকম কোনো প্লেয়ার্সদের নেব, তাহলে ডেফিনেটলি মাইকেল ব্রেসওয়েল আছে। মাইকেল ব্রেসওয়েল খুবই ভালো একজন প্লেয়ার, অফ স্পিনিং অলরাউন্ডার, তাকে নিতে পারে। মাইকেল ব্রেসওয়েল কিন্তু বাই দ্য ওয়ে বলে রাখি, এই প্লেয়ারটাকে কেকেআর নেয়নি, বাট এই প্লেয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি সুনীল নারিনের খুব ভালো ব্যাকআপ হতে পারতো। অকশনে কিন্তু তারা এই প্লেয়ারটাকে নেয়নি। দাসুন সানাকাকে নিতে পারে, দাসুন সানাকা খুবই একজন ভালো বোলার, ইভেন ডেথ ওভারে ভালো হিট করতে পারে, অপশন তার থেকে পাওয়া যায়, বোলিংও করে দেয় দাসুন সানাকা, ভালো বোলার। অথবা কেকেআর কিন্তু ড্যানিয়েল লরেন্সকেও নিতে পারে, যে ইংল্যান্ডের একজন প্লেয়ার, বোলিংও করে ব্যাটিংও করে। সো কিছু এরকম অপশনস আছে, এর মধ্যে থেকে কেকেআর কে চুজ করতে পারে। আমার পার্সোনালি যদি বলেন, আমি বলবো গো ফর জশুয়া লিটিল, সেটা সবচেয়ে ভালো হবে, অথবা ফাজাল হক ফারুকি। এই দুজনের মধ্যে যদি যাওয়া যেতে পারে খুব ভালো হবে, কারণ অ্যাকচুয়ালি এই দুজন খুব ভালো বোলার। এবার এছাড়া কেকেআর এর ওপর, কারণ অপশন কেকেআর এর পার্সপেক্টিভে দেখলে কিন্তু এই বিষয়টা মানে খুবই খারাপ হলো, কারণ কেকেআর কখনোই জানতো না যে কেকেআর ফ্র্যাঞ্চাইজি বা তার সর্বোচ্চ মালিকরা কখনোই জানতো না যে এরকম একটা ঘটনা ঘটবে অকশনের পরে। জানলে নিশ্চয়ই এরকম একটা কাজ করতো না তারা। আর এই বিষয়টা কিন্তু সত্যি। আর যারা বলছে, এই কথাগুলো বলছে যে মুস্তাফিজুর রহমানের কি দোষ আছে, ভাই সেই পাকিস্তানি প্লেয়ার গুলোরও কোনো দোষ ছিল না, কিন্তু তাদেরকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তারা আর কোনোদিন আইপিএল খেলবে না। সেই রকমই ব্যাপার। যদি তোমার দেশ কোনো ভুল করে, তোমার প্লেয়ারদেরকে কোনো দোষ না থাকলেও সেই দেশের সেই ভুলের শাস্তিটা কিন্তু নিতে হবে। এটা কিন্তু যেন সবাই কাছে ক্লিয়ার থাকে। আপনাদের মতামতটা ডেফিনেটলি কমেন্ট করে জানান। এটাই আপনাদের ভিডিও, এটাই আপনাদের মতামতটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে তো লাইক করবেন, আর শেয়ার করুন আরো অনেকজনের সাথে যারা যারা এই খবরটা নিয়ে অবগত নন এখনো, এবং ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ক্রিকেট রিলেটেড কন্টেন্ট কিন্তু এই চ্যানেলে আসতেই থাকে। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।